স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রিদ খান যখন আমাদের সবাইকে ছেড়ে দেন তখন জিসান ভাই ওই দিন সব কিছু ম্যানেজ করে আমরা রাত 8টায় বাসায় পৌঁছাই। রিদ খান ওদের সবাইকে একসাথে আমার পাশের রুমে বন্দি করে রেখেছিল। বিয়ে করার পরপরই উনি আমাদের সবাইকে একসাথে ছেড়ে দেয়। আমি কাউকেই আমার বিয়ের কথাটা জানাতে পারিনি ভয়ে। আর রিদ খানও এই বিয়েটা মানে না। জেদের বসে বিয়ে করেছে আমায়। উনি আমার ফেসটাও দেখতে চায় না। যদি আমি ওনার সামনে আসি তো আমায় গুলি করে মারবেন উনি। তাই ওই দিনের পর থেকে আর দেখিনি ওনাকে আমি। আজ 15 দিন হয়েছে। তাই আমি কাউকে বিয়ের বিষয়টা এই মুহূর্তে বলার প্রয়োজনও মনে করিনি। কিন্তু জিসান ভাইয়া ও আমার পঞ্চবান্ধবীরা মাথা খাওয়াটায় প্রশ্ন করে যাচ্ছিল কেন রিদ খান সবাইকে একসাথে বন্দি করে রেখেছিল আর আমাকে একা কেন রেখেছিল। আমি তাদের এমন প্রশ্নের উত্তরে শুধু একটা কথাই বলেছি যে আমাদের শাস্তি দেওয়ার জন্যই এভাবে আটকে রেখেছিল রিদ খান। আর আমি ওনার কাজে হস্তক্ষেপ করছি তাই আমাকে একা বন্দি করে রেখেছিল বেশি শাস্তি দেওয়ার জন্য, ব্যাস। আমার এমন কথা ওই দিন সবাই বিশ্বাস করেছিল। আর জিসান ভাই আমাকে বাসায় এনে পরিবারের সবাইকে বলে উনি সারাদিন আমার সাথেই ছিল। জিসান ভাইয়ার কথা ওই দিন আমি বেঁচে গেলাম আম্মুর হাত থেকে। আমার এমন চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ করে মিউজিক বেজে ওঠে। মিউজিকের শব্দে আমি চমকে উঠি। সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারি আমাদের এখন নাচতে হবে। তাই হৃদ নামক প্যারাবাসীকে দূরে ঠেলে নিজের নাচে মনোযোগী হই আমি। সম্পূর্ণ নাচ সুন্দরভাবে কমপ্লিট করে রিদ খানের চোখের সামনে থেকে পালানোর জন্য ওনার দিকে তাকিয়ে স্টেজ থেকে দ্রুততার সঙ্গে নামতে গিয়ে আবারও সামনে এসে সাদিক ভাইয়া উনি সবার সামনে আমার হাত টেনে হ্যান্ডশেক করার জন্যে ধরে বসে কংগ্রাচুলেশনস জানাতে। আর আমি তো বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। পরে ভদ্রতা বজায় রাখতে জোরপূর্বক হাসি দিয়ে ওয়েলকাম জানিয়ে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে রিদ খানের দিকে তাকাই। সাথে সাথে চোখে পড়লো রক্তের টক বগে ওঠা ওনার চোখ দুটো। চোখে মুখে হিংস্র ফুটে উঠেছে ব্যাপকভাবে। ওনাকে এমনভাবে রাখতে দেখে আমি সাথে সাথে আঁতকে উঠি। ওনার এমন হঠাৎ রাগের কারণ আমি বুঝতে পারছি না। আর উনি রেগে গেলে কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানি। তাই ওনার সামনে কোনোভাবেই আর পড়তে চাই না। ওনার এমন নজর থেকে বাঁচার জন্যে কোনো দিকে আর না তাকিয়ে সাদিক ভাইকে রেখেই দৌড় লাগাই হল রুমের দিকে। আর যাই হোক কোনোভাবেই রিদ নামক ভিলেনের সামনে আসা যাবে না। তাই চুপচাপ গিয়ে হল রুমে লুকিয়ে পড়লাম। আমার এমন করে লুকানোতে যে কারো জন্য এতটা সুবিধা বয়ে আনবে জানলে এই জন্মে আর লুকানোর প্ল্যানই করতাম না আমি। রিদ খান থেকে বাঁচার জন্য তখন পালিয়ে এসে ভার্সিটির হল রুমের টেবিলের উপর পা ঝুলিয়ে বসে পড়ি আমি। আপাতত কিছু করার না থাকলেও চুপচাপ বসে থাকতে পারছি না আমি। তাই আমার ভাঙা গলায় সতেজতার সাথে দুপা দোলাতে দোলাতে এক হাত কানে রেখে অন্য হাত সোজা সামনের দিকে বাড়িয়ে উচ্চস্বরে গান ধরে বসে আমি। ও সবুর, কনে গেল তোর গরুর বাছুর, ও সবুর কই গেল তোর বাছুর বাছুর, ও সবুর। চোখ বন্ধ রেখে নিজের মতো করে আমার ফেভারিট গানটা গাইছিলাম আমি। তখনই বেশ কিছু পায়ের আর গুনগুনের শব্দ কানে আসতেই ঝটপট করে একটা চোখ খুলে তাকাই আমি। এক চোখ খোলার সাথে সাথে চোখের সামনে যা দেখলাম তাতে আশ্চর্য হয়ে আমি দ্বিতীয় চোখ খুলে ফেললাম সাথে সাথেই। দুই চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে থাকলাম অবাক হয়ে। কারণ আমার সামনে এক জায়গা ভার্সিটির স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। সবাই বোকা ফেস করে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে থেকে আমার গান শুনছে বেশ মনোযোগ সহকারে। কিন্তু আমার ওদের সবাইকে দেখে মনে হচ্ছে বেশ জোরে চালাচ্ছে, মনোযোগী হওয়ার আমার গানে, কিন্তু সফলতা অর্জন করতে পারছে না কেউ। বারবার মনোযোগ হারিয়ে হেসে ফেলছে থেমে থেমে। আমি সবাইকে আমার গান শুনতে দেখে খুশিতে মনটা নেচে উঠলো আমার মুহূর্তেই। আল্লাহ, সবাই আমার গান এত পছন্দ করেছে যে হল রুমে ভিড় লেগে গেছে। ইস, আমি তো ফেমাস পারসন। আহা, সাথে সাথে আমি একজন বিশিষ্ট শিল্পীও হয়ে গিয়েছি। সবাই আমাকে এখন দেখলেই বলবে, ওই দেখো আমাদের সেরা শিল্পী মায়া রানী যাচ্ছে। আহা, কি আনন্দ আমার। ওহো, এই আনন্দের রেশ ধরেই মনে মনে আওড়াতে থাকি। এখন আমি বিশিষ্ট বড় মাপের শিল্পী হয়ে গিয়েছি। তাই আমার উচিত আরো বেশি বেশি করে গান গাওয়া আর সবার মন বেশি বেশি করে জয় করা। ঠিক আজকের মতো গান গাওয়ার বিষয়টা মাথায় আসতেই খুশিতে চকচক করে উঠলো আমার চোখ মুখ। আমি খানিকটা নড়ে চড়ে উঠে আবারও আগের ন্যায় বসে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে বড় মাপের শিল্পী ভাবতেই চোখের সামনে কত শত দৃশ্য ভেসে আসছে।
আহা, আমি সবাইকে অটোগ্রাফ দিচ্ছি, আমাকে সবাই ম্যাম ম্যাম বলে পেছন পেছন ঘুরছে। সাথে রিদ খানও আমার একটা অটোগ্রাফের জন্য পেছন পেছন ঘুরছে, আর আমি তো তাকে পাত্তাই দিচ্ছি না। রিদ খান ইনিয়ে বিনিয়ে কান্না করতে করতে আমায় বলছে, প্লিজ ম্যাম, আমাকে একটা অটোগ্রাফ দিন প্লিজ, শুধু একটা। রিদ খানের এমন অবনতি দেখে সাথে সাথে ফিক করে হেসে উঠি আমি। সেই সাথে নিজেকে মহারানী আর রিদ খানকে অসহায় বেচারা টাইপ প্রজা মনে হচ্ছে আমার। নিজের এমন ভাবনা চিন্তার মাঝে হঠাৎ করেই কিছু একটা শব্দ কানে আসতেই চমকে উঠে ঝটপট চোখ খুলে সামনে তাকাই আমি। সামনে তাকাতেই চোখে পড়লো রিদ নামক আমার প্রজাবাসীকে। ওনাকে নিজের সামনে চেয়ার টেনে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে আসে আমার। রিদ নামক ভয়ানক প্যারাবাসীকে ভালো করে পর্যবেক্ষণ করে চমকে উঠলাম আমি। আহা, এই বুঝি আমার সাজানো গোছানো স্বপ্নটা ঝনঝন শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল মুহূর্তেই। এতক্ষণ স্বপ্নে নিজেকে মহারানী আর রিদ খানকে আমার প্রজাবাসী ভেবে যেই আনন্দে বিমোহিত ছিলাম আমি, সেটা মুহূর্তেই শেষ হয়ে গেল এই প্যারাবাসীর জন্যে। উফ, কারণ এখন নিজেকে রিদ খানের প্রজাবাসী আর ওনাকে আমার রাজাবাসী মনে হচ্ছে। নিজের অবস্থান বুঝতে পেরে আমার এখন ওনার সামনে ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না করতে ইচ্ছে করছে। অনেক সাধের স্বপ্নটা এইভাবে ভেঙে গেল, কেমনটা লাগে বলুন তো? একদিন আমার স্বপ্নে প্রজাবাসী হয়ে থাকতে পারলো না এই লোকটা। কি আর উন্নতি করবে এই লোকটা? দিনে দুপুরে মানুষের স্বপ্ন ভেঙে বেড়ায়, চোর কোথাকার একটা। জীবনেও উন্নতি করতে পারবে না লোকটা, বলে দিলাম আমি। আমার এমন চিন্তা ভাবনার মাঝে সামনে থেকে উনি ভ্রু কুঁচকে বলে ওঠেন, কি ভাবনার রানী? চিন্তা ভাবনা করা শেষ নাকি আর বাকি আছে? ওনার এমন কথায় মনোযোগ ভর্ষ হলো আমার। আমি কপাল কুঁচকে ওনার দিকে তাকাতেই চোখে পড়লো চেয়ারের উপর পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তাকিয়ে থেকে এই কথাগুলো বলছেন উনি আমাকে। ওনাকে আমার সামনে এমন করে বসে থাকতে দেখে আমি চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে ওনাকে ভালো করে দেখার পর কি হচ্ছে এখানে বোঝার চেষ্টা করে ওনাকে এক পলক দেখে চারপাশে চোখ বুলাই আমি। সাথে সাথে চোখে পড়লো জনশূন্য পরিবেশ। এতক্ষণ মানুষের ভিড় ছিল এই স্থানে আমার গান শোনার জন্য, কিন্তু এখন পরিবেশটা মানবহীন শূন্যতে অবস্থান করছে। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে এক ঝুলি ভরা কষ্ট ভর করলো আমার মধ্যে মুহূর্তেই। আমি সেই কষ্টের ঝুলি বয়ে নিয়ে কাঁদো কাঁদো হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই ভয়ানক ভিলেন রিদ খানের দিকে। আমি জানি এই কাজটা এই প্যারাবাসী করেছে। উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন যাতে আমার গান কেউ শুনতে না পারে। আসলে আমি শিল্পী হয়ে যাচ্ছিলাম তো, তাই সেটা ওনার সহ্য হয়নি, তাই উনি সবাইকে তাড়িয়ে দিয়েছে। এই লোকটা আমাকে কখনোই উন্নত করতে দেবে না। আসলে এই লোকের জলে তো আমায় ফেমাস পার্সন হতে দেখে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও রিদ খান বলে ওঠেন, কি সারের মতো এমন চাচাচ্ছিলে কেন? ওনার এমন কথা আর নিজেকে ধরে রাখতে পারিনি, রাগে দুঃখে ভেসে যাচ্ছি আমি। আর সেই ভাষা অবস্থায় খানিকটা রেগে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, জলে। চলে মানে? কত বড় মাপের গুন্ডা উনি ভাবা যায়। একে তো আমাকে শিল্পী হওয়া থেকে আটকাচ্ছেন, তার উপর আবার এমন একটা ভাব করছেন যেন কিছুই বুঝতে পারছেন না উনি। আমি ওনাকে এমন ভাব ধরে বসে থাকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলাম। আর সেই রাগের রেশ ধরেই কপট রাগ নিয়ে বলে উঠি, আসলে আপনার জলে আপনি আমার উন্নতিটা দেখতে পারেন না। আমার এমন কথায় কপাল কুঁচকে এলো ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, সেই তোমার উন্নতিটা বাছুর বাছুর বলেই হবে? ওটা বাছুর ছিল না, আমার ফেভারিট গান ছিল। ও, তোমার ফেভারিট গান তো তোমার মতোই হবে। বাছুর সাথে বাছুরের আম্মু গান করলে, বাছুর সাথে বাছুরের আম্মু গান থাকলে সেটাও গাইতে, তাহলে পুরো ভার্সিটির লাইভ ভিড় জমাতো দরজায় তোমার ইউনিক গান শোনার জন্য। সারের গান নেই, থাকলে তো গাইতাম। আর আপনি আমার শ্রোতাদেরও বের করে দিয়েছেন কেন? হ্যাঁ, তাই তোমার মনে হচ্ছে ওরা তোমার গান শোনার জন্য ভিড় জমিয়েছিল? ওরা তোমাকে দিয়ে মজা করছিল, আর আমি এখানে এসেছি কিছু হিসাব নিকাশ করতে তোমার সাথে। তোমার কিছু পাওনা বাকি আছে, সেটা পোষাতে আসলাম। তোমাকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারছি না আমি। বেশ কিছু অঙ্ক মেলাতে হবে তোমার সাথে। আমি কিন্তু অঙ্কে বেশ ভালো ছিলাম, তাই তোমার অঙ্কটা কষতে চলে আসছি।
কথাগুলো বলেই উনি আমার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে নিজের এক হাত বাড়িয়ে দিতেই পাশ থেকে আসিফ একটা বন্দুক তুলে দেয় ওনার হাতে। ওনার এমন কথা কেঁপে উঠলাম আমি। এতক্ষণ গানের স্বর্গে ডুবে ভুলে গিয়েছিলাম আমি। ভুলে যাওয়া বিষয়টা মনে পড়তে খানিকটা কেঁপে উঠলাম আমি। ওনার হাত থেকে বাঁচার জন্যে এইখানে এসে পালিয়েছিলাম আমি। পালানোর বিষয়টা ভুলে দিব্যি ওনার সামনে পা ঝুলিয়ে গল্প করছি আমি। তখন ভুলেছিলাম বলে সবটাই স্বাভাবিক ছিল আমার কাছে, কিন্তু এখন সব মনে পড়ায় নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। আমি সব বিষয়ে এমন করে ভুলে যাওয়ার জন্য পরে অনেকটাই কষ্ট পোহাতে হয় আমাকে, যেমনটা করে এখন পোহাতে হচ্ছে আমায়। এই হৃদ খান আমার থেকে কি চায় আল্লাহই জানে। যতই ওনার কাছ থেকে পালিয়ে বাঁচি তখনই উনি আমার সামনে এসে হাজির হয়। তাই এই মুহূর্তে ওনার থেকে বাঁচার জন্য ভয়ে কাঁচোমাচো করতে করতে চারপাশে চোখ বুলিয়ে চলেছি আমি। যদি কোনো রকমে পালানোর রাস্তা পাই সেটা ধরেই দৌড় লাগাবো আমি, জান প্রাণ দিয়ে। চারপাশে চোখ বুলিয়ে শুধু দুটো রাস্তাই খুঁজে পাই পালানোর জন্যে। একটা হৃদ খানের পেছনে দরজা, যেখানে ওনার 4-5 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, আর অন্যটা হচ্ছে আমার পেছনে আর ওনার সামনে। আমার পেছনে দরজাতে কেউ নেই, তাই আপাতত সেটাই আমার একমাত্র পালানোর আর উপযুক্ত রাস্তা। আমার চিন্তা ভাবনার মাঝে উনি বন্দুকটা হাতে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বন্দুকটা দিয়ে আমার কপালে স্লাইড করতে করতে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, ছেলেটা কে ছিল? উনি কি বলছেন আমাকে সেটা আমার কান অবধি পৌঁছাতে পারলেও আমার মস্তিষ্ক সেটা পৌঁছাতে পারছে না। ওনার কথায় আমি মনোযোগে না হয়ে পালিয়ে যাওয়ার জন্যে আস্তে করে টেবিলের উপর থেকে নেমে দাঁড়িয়ে পড়ি ওনার সামনে। আমাকে ওনার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে খানিকটা ঘাড় বাঁকা করে কোনা চোখে তাকায় আমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি করতে চাইছি। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে ওনার সামনে দিয়ে আস্তে করে নিজের মাথা নিচু করে চুপচাপ ধীর গতিতে হেঁটে আমার পেছনের দরজা দিয়ে এগিয়ে যেতে লাগলাম। সাথে এমন একটা ভাব করছি যেন কিছু বুঝতে পারছি না আমি, আর না কিছু শুনতে পাচ্ছি। আমাকে এমন নিজের মতো করে ওনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখে উনি খানিকটা রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, স্টপ স্টুপিড গার্ল। আমি সামনের দিকে পা বাড়াতে গিয়ে পেছন থেকে ওনার এমন চাপা সুরের ধমক পেয়ে এক পা ওপর তোলা অবস্থায় দাঁড়িয়ে পড়লাম আমি। আমি জানি যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকি আমি তো কাল সকালে নিউজ পেপারে প্রথম হেডলাইনে থাকবো আমি। তাই নিজেকে বাঁচানোর জন্য কোনো দিকে না তাকিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনের দিকে লাগাই একটা ভোঁদড়। আমাকে আর পায় কে? আমার দৌড় লাগাতে দেখে উনিও রেগে চেয়ার থেকে লাফিয়ে উঠে আমার পেছনে দৌড়াতে লাগে আমাকে ধরার জন্যে। ওনার পায়ের শব্দে আমি বুঝতে পারছি যে উনি আমার পেছনেই দৌড়াচ্ছেন আমাকে ধরার জন্যে। ওনাকে আমার পেছনে দৌড়াতে দেখে কলিজাটা কেঁপে ওঠে আমার। কি করব কিছু ভেবে না পেয়ে শুধু দৌড়াতে লাগলাম সামনের দিকে। দরজার সামনে আসতেই মনে হলো আমি হাওয়ায় ভাসছি। নিজের অবস্থান বোঝার জন্য নিচের দিকে চোখ বুলাতে আটকে উঠলাম আমি। আমি দৌড়ানো অবস্থায় উনি আমার পেছন থেকে এক হাতে আমার পেট জড়িয়ে উপরে তুলে ফেলে, যার কারণে আমার দৌড়ানোটা থেমে যায় মুহূর্তেই, আর আমি হাওয়ায় ভাসতে থাকি। আমার পিঠ ওনার বুকে ঠেকে আছে। উনি আমাকে এক হাতে আগলে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে, উনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরায় ভয়ে সিটিয়ে যাই আমি। শরীরের প্রতিটা ভাঁজ কেঁপে কেঁপে উঠছে ওনার ভয়ে, হাত পা ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো আমার। উনি আমাকে চেপে ধরা অবস্থায় পেছনে ঘুরে ইশারা করে আসিফ সহ সবাইকে চলে যেতে বলল। ওনার ইশারা পেয়ে বিনা বাক্য ব্যয়ে আসিফ সহ বাকি সবাই চলে যায় মুহূর্তেই। আসিফরা চলে যেতেই উনি খানিকটা ঝুঁকে এসে আমার পেছন থেকে আমার কানের কাছে নিজের মুখটা এনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর কি মনে হয় 15 দিন তুই স্বাধীনভাবে চলতে পেরেছিস বলে বাকি জীবন ঠিক সেভাবেই চলতে পারবি? তোর পায়ে আমি শিকল বেঁধে দিয়েছি, তুই চাইলেও পালাতে পারবি না। আমি সেই শিকলটা টেনে ধরবো বারবার, ছেড়ে যাওয়ার অপশন দিইনি কখনোই আমি। আমি তো সীমাবদ্ধ, তাই চাইলেও তুই আমার থেকে মুক্ত হতে পারবি না। তোকে শাস্তি দেওয়াটা আমার কাছে এক প্রকার বাধ্যতামূলক হয়ে উঠেছে। তোর অসহায়ত্ব আমার মনে সুখ সুখ বয়ে আনে প্রচণ্ডভাবে। আমি তুইতে আসক্ত, তবে সেটা ভালোবেসে নয়, শাস্তি নামক বেড়াজালে আটকে পড়ে। তোর চোখের পানি আমার সুখ, তোর এই চোখের পানি আমার সুখ। ওনার এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনের দিকে ঘুরিয়ে আমার নিজের দুই হাত দিয়ে দেয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে।
উনি কথাগুলো বলেই আমায় টেনে সামনের দিকে ঘুরিয়ে আমার নিজের 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো দেয়ালের সাথে। আবারও আমার দিকে ঝুঁকে আসে, নিজের চোখ মুখ শক্ত রেখে। উনি আমার সাথে এমন কেন করছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। নিজেকে বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। আর সেই দিনটার কথা বড্ড মনে পড়ছে, যে দিনটায় আমি ওনার সামনে পড়েছিলাম। যদি ভাইয়ার বিয়েতে ওনার সামনে আমি না যেতাম, তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। সাথে ওনার এমন টানাটানিতেও ভুক্তভোগী হতে হতো না আমায়। উনি রাগে রিরি করতে করতে আবারও আমার 2 হাত দেয়ালের সাথে শক্ত করে বাড়ি মারে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওনার এমন কাজে আমি ভয়ে চোখ মুখ খিচে হালকা শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি। ভয় আর হাতের ব্যথায় অস্থির হয়ে উঠি আমি। উনি আমার হাত বাড়ি খাওয়ানোর সাথে সাথেই আমার 2 হাত ভর্তি কাচের চুড়িগুলো দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন শব্দ করে সব কটা কাচের চুড়ি ভেঙে নিচে পড়ে যায়। বাকি কয়েকটা চুড়ি বাদে আমার 2 হাতে বেশ কয়েকটা চুড়ি টুকরো ঢুকে গিয়েছে, আর সেই চুড়ির টুকরোগুলো দিয়ে হাত থেকে গড় গড় করে অঝোর ধারায় রক্তে ভাসতে লাগলো। আমার হাতের রক্তে ওনার হাতও ভেসে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো হেলদোল নেই। উল্টো আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য চুড়ি ভাঙার উপর দিয়ে ইচ্ছে করে শক্ত হাতে চেপে ধরে চুড়ির টুকরোগুলো আরো বেশি করে ঢুকিয়ে দেয় আমার হাতে। এতে করে আমি কেঁপে উঠে উচ্চ শব্দ করে কেঁদে উঠি, চিৎকার করে উঠি ব্যথায়। আমার এমন করে চিৎকারটা হয়তো ওনার কাছে বিষাক্ত কিছু ছিল, তাই সাথে সাথেই আমার হাতটা ছেড়ে আমাকে দেয়াল থেকে টেনে এক হাতে আমার চুলের মুঠো ধরে অন্য হাতে আমার গাল চেপে ধরে সাথে সাথে আমাকে উল্টো দিকে শুয়ে দেয়ার মতো করে ওনার একটা রানের মধ্যে শুয়ে দিয়ে আমার দিকে উনি ঝুঁকে পড়ে, খুব কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস একসাথে বাড়ি খাচ্ছে। ওনার দৃষ্টি আমার চোখ মুখে স্থির রেখে রাগে গজ গজ করতে করতে বলে ওঠে, একদম ড্রামা করবি না আমার সামনে। সেজে গুজে যখন ছেলেদের সাথে আধিক্যতা করিস তখন তো খুব হাসি পায়, তো এখন কেন বেগলাচ্ছিস, সাথে চোখে পানিও ফেলছিস? এই তোর কি মনে হয় তোকে অন্যের সাথে হাসি হাসি প্রেম করতে দিব আমি? আমাকে কি তোর মানুষ মনে হয়? হ্যাঁ, তোর লাইফ জাহান্নাম বানানোর জন্য আমি আছি, তাই কারোর সাথে সুখ দিতে দেব, তাই কারোর সাথে সুখ করতে দিব না। অন্য কারোর মধ্যে নিজের সুখটা খোঁজা ছেড়ে দে, এতে করে তুই আর তোর সামনের মানুষটা বেঁচে যাবি। তোকে যেমন করে শাস্তি দিচ্ছে ঠিক তেমন করেই তোর নাগরেও আমি শাস্তি দেব, এর থেকেও বেশি আর কঠিন করে। তাই আমার অবাধ্য হোস না, জাস্ট জ্বালায় দেব সব কিছু। ওনার এমন কলিজা কাঁপানো ধমকিতে এবার সত্যি সত্যি জান যায় যায় অবস্থা আমার। আমি বারবার কেঁপে উঠছিলাম ওনার এমন আচরণে। লাগামহীন কান্নায় মেতে উঠেছি আমি। কান্না করতে করতে এবার হিচকি উঠে গেছে আমার। আমি সেই কান্নার রেশ ধরে হিচকি তুলে তুলে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনার সাথে কি এমন করেছি আমি, যেটার জন্য আপনি আমায় এতটা শাস্তি দিচ্ছেন, বারবার আমায় আঘাত করছেন? কি করেছিস সেটা তোকে বলতে বাধ্য নই আমি, আর যদি বলাটা একান্তই প্রয়োজন হয় তাহলে আগে তোকে জ্বালিয়ে নেই, তারপর সবটা। আমাকে কেন এইভাবে শাস্তি দিচ্ছেন? বলতে বাধ্য নই, আর তুই আমার অপছন্দের তালিকায় 1 নম্বরে আছিস, তাই। আর তোকে বেসামাল ঘৃণা করি আমি। এতটা ঘৃণার পরেও কেন পেছনে পড়ে আছেন আমার? পিছন ছাড়ছেন না কেন? আর আপনার কি মনে হয় আমি আপনাকে ঘৃণা করে ভালোবাসি? ছি, আপনার মতো বাজে লোকের ফেসটা দেখলেই গা জ্বলে ওঠে আমার। আপনার ফেসটাও আমি দেখতে চাই না। কেন আসেন আমার সামনে বারবার আপনি? আমার এমন গা জ্বালানো কথায় যেন হৃদখান মুহূর্তেই ফেটে ফেটে পড়ছে। আমার এমন কথায় যেন ওনার রাগটা সপ্তম আকাশে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। উনি সেই রাগের ফায়ার ব্রিগেডের মতো ব্লাস্ট হয়ে জ্বলে পুড়ে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, কি বাণী শোনাইস রে বারবার? তোকে মানা করছিলাম আমাকে বাণী শোনাইস না, আমার সাথে ধাস দেখাইস না, তারপরও কথা কানায় যায় না তোর। জাস্ট অসহ্য লাগে আমাকে তোর, আর এই জন্যই তোকে বিয়ে করে নিলাম। এখন বললি আর একটা কথা, এবার তোর কি হবে আর আমি তোর কি অবস্থা করবো এবার তুই দেখ। আমার চেহারাটা যখন তোর সহ্যই হয় না, তখন তোকে এই চেহারাটা দিন রাত দেখার ব্যবস্থা করে দিব আমি। আর বাকি রইল আমার ঘৃণাটা তোর চিন্তা শক্তির বাইরে। আমিও তোকে ঘৃণা করি,
তাই তুই যেখানেই সুখ করাতে যাবে সেখানেই তোর সুখের বাধা হয়ে দাঁড়াবো আমি। সেখানেই সুখের সন্ধান, সেখানেই বাধা অবধান আমি। ওনার এমন হাড় কাঁপানো কথায় দমে যাই আমি। যখনই ঠিক করি কিছু একটা বলবো, তখনই অল্পতেই দমে যেতে হয় আমায়। আমি ওনার কথা শুনে অশ্রুসিক্ত চোখে ওনার দিকে চোখে তাকালাম আমি। আমার এমন করে তাকানো দেখে উনিও আমার চোখে ওনার দৃষ্টি স্থির করে। আমি ব্যথায় কাতরে অসহায় টলমলো চোখে ওনার চোখে তাকিয়ে আছে, আর উনি বারবার আমার চোখে কিছু একটা খুঁজে চলেছে। আমার এমন দৃষ্টির সাথে উনি চোখ মেলাতে পারেনি। সেই দ্রুততার সাথে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় সে। অপর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমায় ওই অবস্থায় ঠাস করে ছেড়ে দেয়, আর আমি সাথে সাথে চিত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি। আমায় ফ্লোরে ফেলে দেওয়ার পর সাথে সাথে আমার মুখ দিয়ে খানিকটা উচ্চ শব্দে শব্দ করে উঠি, আহ বলে। হৃদ খান আমার ফ্লোরের উপর ফেলে শান্ত দৃষ্টিতে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে কিছু না বলেই আমার উপর দিয়ে হন হন করে চলে যায় হেঁটে। আমার ওনার চলে যাওয়ার পর হু হু করে শব্দ করে কান্না চলে আসলো। হাতের ব্যথায় আমি অস্থির হয়েছিলাম, এখন আবার শরীরে ব্যথা যা উনি আমার ফ্লোরে ফেলে দিয়ে করেছেন। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে সামলে উঠে বসি, চারপাশে চোখ বুলিয়ে নিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আমি সব সময় হাসি খুশি থাকলেও নিজের কষ্ট কাউকে শেয়ার করার মতো মেয়ে নই, তাই নিজের কষ্টগুলোকে এবারও লুকোনোর জন্য হাত দিয়ে চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে পড়ি আমি। পরে হাতের দিকে এক পলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমার ব্যাগ থেকে টিস্যু নিয়ে হাতের রক্তগুলো আস্তে আস্তে করে খানিকটা পরিষ্কার করে নিলাম। পরে নিজের গায়ে লাল শাড়ির আঁচলটা নিজের হাত দুটো ভালো করে ঢুকিয়ে নিলাম, যেন কেউ বুঝতে না পারে আমার সাথে কি হয়েছে। ধীর পায়ে স্টেজের সামনে এসে পড়লো জিসান ভাইয়া। প্রথমে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসলেও পরে আমাকে এক পলক দেখে অস্থির গলায় বলে ওঠে, ঋতু, কি হয়েছে তোর? তোর চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে কেন? তুই কি কান্না করেছিস? জিসান ভাইয়ার এমন কথায় ভড়কে যাই আমি। মুহূর্তেই মাথার মধ্যে কটূক্তি বুদ্ধি আটকে হাসি মুখে বলে উঠি, ভাইয়া জানো, আমি একটা গান গাইছিলাম, আর আমার গান শুনে দেখলাম অনেক অনেক মানুষ ভিড় জমালো আমার দরজায়। আমি তো খুশিতে আত্মহারা হয়ে লাফ দিতেই নিচে পড়ে যাই ফ্লোরে ঠাস করে, আর তখনই ব্যথাটা পেয়ে যাই। সাথে সাথে চোখ খুলতে সামনে তাকিয়ে দেখি আমার একজন দর্শকও নেই আমার সামনে। আমি এতক্ষণ চোখ বন্ধ করে স্বপ্ন দেখছিলাম। আমার স্বাদের স্বপ্নটা ভেঙে যাওয়ার কান্না চলে আসছিল, তাই একটু কেঁদে নিলাম আমি। তুমি বলো, কাঁদবো না আমি? আমার কথাগুলো নীরব দর্শকের মতো সবটা শ্রবণ করলেও আমার ফ্লোরে পড়ে যাওয়ার বিষয়টা হজম করতে পারেনি জিসান ভাইয়া। ভাইয়া দ্রুততার সাথে এগিয়ে এসে আমার হাত টেনে ধরে বলে ওঠে, কোথাও ব্যথা পেয়েছি কিনা। আমি তার এমন কথা নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজের হাত দুটো এগিয়ে দিলাম। ভাইয়া আমার হাত দুটো দেখার সাথে সাথে আটকে উঠে দ্রুততার সঙ্গে আমার হাত নিজের হাতে নিয়ে নেয়। পরে আমায় কিছুক্ষণ আদেশ বাণী শুনিয়ে বলল ডক্টরের কাছে যেতে। পরে আমি কিছু বলতে নিব তার আগে ভাইয়া রেগে আমায় কিছু বলতে না দিয়ে এত মানুষের ভিড়ের মধ্য দিয়ে আমায় সেভ করে ডক্টরের কাছে নিয়ে যেতে লাগলো। আর আমি চুপচাপ গাল ফুলিয়ে ঠোঁট উল্টে ভাইয়ার সাথে সাথে যেতে লাগলাম। তখনই কি মনে করে আবারও ঘাড় ঘুরিয়ে পেছনে স্টেজের দিকে তাকাই। তখনই সাথে সাথে চোখ পড়ল হৃদ খানের ভয়ানক দৃষ্টির দিকে। ওনার এমন দৃষ্টি দেখে আমি সাথে সাথে ভয়ের ঢোক গিলে দ্রুততার সাথে সামনের দিকে তাকিয়ে ভাইয়ের পেছন পেছন যেতে লাগলাম। না জানি এখন আবার কি করে আমার সাথে। অতি সুন্দর করে সেজে গুজে ড্রয়িং রুমের সোফায় পুতুল নিয়ে বসে আছি আমি। একা বসে আছি মোটেও কিন্তু তা নয়, আমার সাথে আছে আমার ফুল পরিবার। আমার ডানে বামে মিলিয়ে, আর তার সাথে রয়েছে এক্সট্রা অজানা ওভার স্মার্ট একটা পরিবার, যারা আমার ঠিক সামনেই বসে আছে হাসি মুখে আরাম করে। অজানা পরিবারটির মধ্যে রয়েছে অতি সুন্দরী দাদি বয়সের টাইপ বয়স্ক একজন মহিলা, তার সাথে রয়েছেন ওনার সহধর্ম মানে বয়স্ক মহিলাটির স্বামী। ওনারা হলো মিস্টার অ্যান্ড মিসেস, দেখতে বেশ সুন্দর একটা পরিবার। ওনাদের সাথে আপাতত অন্য কেউ নেই, তারা দুজনই আছে তাদের পরিবার থেকে। তবে পরিবারের সদস্য ছাড়া অন্য সদস্যরাও আছে ওনাদের সাথে। দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে, আর সাথে দুটো কাজের লোকও আছে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমাদের বাসায় আসার সময় বেশ আমেজের সাথেই এসেছে।
আমাদের পুরো ড্রয়িং রুমে তার সাক্ষী হয়ে আছে। মানে তাদের আনার জিনিসপত্রগুলো আমাদের পুরো ড্রয়িং রুমে ভরপুর হয়ে আছে। জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা ধনবান সম্পূর্ণ পরিবার। আর এই ধনবান পরিবার এই মুহূর্তে আমাদের বাসায় এসেছে আমার বিয়ের জন্যে। আর এই বিয়ের বিষয়টা আজকে সকালেই জানতে পারি আম্মুর কাছ থেকে। আর তখন থেকেই এক প্রকার আম্মুর প্যারায় মত্ত হয়ে বসে আছি আমি। বিয়ের বিষয়টা সর্বকালেই আমার জন্য আনন্দময় বার্তা ছিল, হোক সেটা অন্যের বা নিজের। বিয়ে বিষয়টা উল্লেখ থাকলেই হলো ব্যাস। আর কি চাই আমার? অন্যের বিয়ে কথাটা শুনতে যতটা না আনন্দ পেতাম তার চেয়ে 1000 গুণ বেশি পাচ্ছি নিজের বিয়ের কথাটা শুনে। আমার বিয়ে নিয়ে কোনো কালেই দ্বিমত পোষণ করিনি আমি, তাই আজও করছি না। তবে হ্যাঁ, আগেই আমার যে একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ রিদ খান একটা গুন্ডা প্রকৃতির লোক, তাই না? আমি এই বিয়েটা মানি না, রিদ খানও মানে না এই বিয়েটা। হওয়া না হওয়ার স্বামী রিদ খানও তার বিয়েটাকে ভুলে গিয়ে এই মুহূর্তে আমি বেশ মনোযোগ সহকারে নিজের বিয়ের সব কিছু শুনছি। মিস্টার অ্যান্ড মিসেস কার কি লাগে, কোথা থেকে এসেছে, ওনার নাতিকে, আর সে দেখতে কেমন, কিচ্ছু জানি না আমি। শুধু এতটুকু জানি আমার বিয়েটা ঠিক হয়ে গেছে ওনাদের নাতির সাথে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমায় বুকে টেনে আদরের সাথে আমার হাতে সুন্দর একটা রিং পরিয়ে দিল, যার মাধ্যমে আমাকে তাদের নাতির জন্য ঠিক করে হয়েছে। আমার হাতের সবুজ হীরার রিং তাদের বংশগত রিং। আমার বিয়েটা হচ্ছে আগামী 1 মাস পর। আমার বিয়ে নিয়ে সবার আপত্তি থাকলেও আমি আর আমার আম্মু ছিলাম বিয়ের বিষয় নিয়ে অনেকটাই হ্যাপি। আমাকে বিয়ে নিয়ে উৎসাহিত হতে দেখে বাবা, ভাই, ভাবি দমে যায়। আম্মুর কাছে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারেনি তারা। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা দুজন হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই আমি তো খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে পড়ি সোফার উপর। পরে খুশিতে গদগদ হয়ে নিজের বাম হাতের রিংটা দেখতে লাগি বারবার। আমাকে এমন করতে দেখে আম্মু আমার সাথে অনেক খুশি, কারণ ওনার মেয়ের বিয়ে বলে কথা। বাকিরা সবাই মুহূর্তে ভেবাচাকা খেয়ে বোকার মতো তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে ফ্রেশ হয়ে নিজের গায়ের কাপড়টা চেঞ্জ করে আমার পঞ্চ বান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি পার্কের উদ্দেশ্যে। আজকে প্রায় 1 সপ্তাহ পর বাসা থেকে বের হচ্ছি আমি, কারণ ওই দিন রিদ খান ভার্সিটিতে তার করা বাজে ব্যবহারের পর আমি আর বাসা থেকে বেরই হইনি। ভার্সিটিতে যাব তো দূর, আমি চাই না বাজে লোকটা আর কখনো আমার সামনে পড়ুক, তাই ওনার থেকে দূরত্ব বজায় রাখতেই এখন আমার এই লুকিয়ে বেড়ানো। কিন্তু আজ নিজের বিয়ে ঠিক হওয়ার আনন্দে বিষয়টা বিমোহিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছি আমার পঞ্চবান্ধবীর সাথে একটা পার্কে দেখা করতে। আমার পঞ্চবান্ধবীর সাথে এই মুহূর্তে বসে আছি একটা রেস্টুরেন্টে। বাসার থেকে বের হয়েই ওদের সাথে দেখা করে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করেও আমার বিয়ের কথাটা জানানো হয়নি এখনো। একদমই লাস্ট মোমেন্টে জানাবো কথাগুলো, এমন সব চিন্তা ভাবনায় নিয়ে বসে আছি রেস্টুরেন্টে। আমরা সবাই যার যার মতো করে গল্পে মত্ত ছিলাম। তখনই পাশ থেকে ভার্সিটির বড় ভাইয়া সাব্বির নামে ছেলেটা এসে হাজির হয় আমাদের সামনে। আমরা ওনাকে দেখে সবাই ভয়ে খানিকটা কাঁচোমাচো করতে করতে তাকাই ওনার দিকে। উনি আমাদের দেখে হাসি মুখে বসতে বসতে বলে ওঠে, কেমন আছো সবাই? ওনার এমন কথায় শিলা দ্রুত নিজের মাথাটা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ওঠে, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? শিলার এমন কথায় আমরা সবাই চোখ তুলে তাকাই। পরে ওর দিকে তাকিয়ে থেকে আস্তে করে হাসি মুখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেই চোখে পড়ল রেস্টুরেন্টে এক পাশে গম্ভীর মুখে পায়ের ওপর পা তুলে বসা অবস্থায় রিদ খানকে। ওনার এক পাশে আসিফ আর অন্য পাশে দুজন বডিগার্ড দাঁড়ানো, আর সামনে দুটো ব্যক্তি কিছু ফাইল দেখাচ্ছেন। সেটা উনি বেশ মনোযোগ সহকারে দেখছেন সোফায় আরাম করে বসে। ওনাকে এই মুহূর্তে এখানে দেখে মাথায় আমার রাগটা চেপে বসলো। বাট আর যেখানেই যাচ্ছি সেখানেই হাজির হচ্ছে কোনো না কোনো ভাবেই তার সাথে আমার জন্য নিয়ে আসে এক ঝুড়ি অত্যাচার। তাই ওনাকে দেখেই ওনার বলা প্রতিটা কথা মনে পড়ছে বরাবরের মতোই। আমার সুখে থাকতে দিবে না, আমাকে অন্য কাউকে বিয়েও করতে দিবে না, আমাকে সারা জীবন কষ্ট দিয়ে মারতে চায়। আহা, কি স্বপ্ন রিদ খানের আমাকে কষ্ট দেওয়ার। স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ আমি তো বিয়ে করে নিচ্ছি, আমার এখন স্বামী ঠিক করা আছে। হা হা। স্বামী বিষয়টা মাথায় আসতেই আমাকে আর পায় কে। মনে এক রাশ আনন্দ নিয়ে রিদ খানকে উদ্দেশ্য করে আমার পাশে সাবির ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার বাম হাতটা ওনার মুখের সামনে ধরি
আর হঠাৎ হাতটা ধরে বসায় আম, খানিকটা চমকে উঠে ভাইয়া। পরে আমি চিৎকার করে হৃদ খানকে শুনিয়ে শুনিয়ে বলে উঠি, শিলা, তুই কিন্তু বেশি বেশি করছিস। তোর কি আমার পেছনে পড়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ নেই? এত আজাইরা পাবলিক কেন তুই? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।